আমাদের আজকের গল্পের নাম নিয়তির ক্যানভাস। লিখেছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। গল্প পড়ছি আমি মাসুম বাদল। মোহাম্মদ আনোয়ারুল হক খানের জন্ম 1979 সালের 7ই নভেম্বর বাংলাদেশের পিরোজপুর জেলার রানীপুর গ্রামে। গল্প লিখতে তার ভালো লাগে। যৌক্তিক কল্পনার জগৎ তৈরি করতে তিনি পছন্দ করেন। সেই কল্পনার জগতে গল্পের রঙিন ঘুড়ি তিনি ওড়ান। তারপরও এ ঘুড়ি যেমন ইচ্ছে তেমন উঠতে পারে না, সুতোয় টান পড়ে বলে। এ টান যুক্তির টান। তারপরও নিজ ইচ্ছেই সুতোটাকে ছিঁড়ে দিতে তার মাঝে মাঝে ভালো লাগে। তাহলে শুরু করি আজকের গল্প, নিয়তির ক্যানভাস। আমার নাম আরহান। থাকি এই শহরের এক পুরনো ফ্ল্যাটে, 6তলা বাড়ির চিলেকোঠায়। ছাদটা আমার দখলে। এই ফ্ল্যাটের সবচেয়ে বড় সুবিধা হলো ছাদটা আমার। যখন ইচ্ছে হয় ছাদে গিয়ে বসি, রাতের আকাশ দেখি, শহর দেখি। শহর দেখতে আমার ভালো লাগে। শহর ঠিক জীবন্ত কোনো প্রাণীর মতো, দিনে একরকম, রাতে আর এক রকম। আমি সেই শহরের ছবি আঁকি। আমার পেশা ছবি আঁকা। মানুষ বলে আমি নাকি ভালো আঁকি। আমার অবশ্য তা মনে হয় না। আমি যা দেখি তাই আঁকার চেষ্টা করি, এর বেশি কিছু না। আমার জীবনে কোনো উত্তেজনা নেই। সকালে ঘুম থেকে উঠি, চা বানাই, তারপর ক্যানভাস নিয়ে বসে পড়ি। কখনো দুপুর গড়িয়ে বিকেল হয়, কখনো সন্ধ্যা নামে। আমার হুঁশ থাকে না। হুঁশ ফেরে পেটের ক্ষুধায় কিংবা সিগারেটের নেশায়। তখন আঁকা থামিয়ে কিছু একটা মুখে দিই, তারপর আবার আঁকি। এভাবেই চলে আমার সাদামাটা জীবন। কিন্তু আমার এই অতি সাধারণ জীবনের আড়ালে এক ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে, যে সত্যিটা আমি ছাড়া আর কেউ জানে না। জানলে হয়তো আমাকে পাগল ভাববে, কিংবা তার চেয়েও খারাপ কিছু। আমি যা আঁকি তাই সত্যি হয়ে যায়। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, তাই না? আমারও লাগতো, এখনও লাগে। কিন্তু এটাই সত্যি, ভয়ঙ্কর সত্যি। আমি একবার এঁকেছিলাম একটা নীল রঙের গাড়ি একটা ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেছে। ঠিক 3 দিন পর আমার বাসার সামনের রাস্তাতেই ঠিক তাই ঘটল। একটা নীল গাড়ি, একই ল্যাম্পপোস্ট। আমি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। আরেকবার এঁকেছিলাম শহরের সবচেয়ে বড় শপিং মলের 3তলায় আগুন লেগেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে, আর মানুষ দিক বিদিক ছুটে পালাচ্ছে। ছবিটা শেষ করার পরের শুক্রবারেই সেই ঘটনা ঘটল। পত্রিকায় ছবি দেখে আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। আমার আঁকা ছবির সঙ্গে কি আশ্চর্য মেয়েরই! এরপর থেকে আমি ভয়ে ভয়ে থাকি। ছবি আঁকার আগে আমার হাত কাঁপে। প্রতিটা আঁচড় দেওয়ার সময় আমার মনে হয় আমি বোধহয় কোনো ভয়ঙ্কর ঘটনার জন্ম দিচ্ছি। আমি চেষ্টা করেছি ছবি আঁকা ছেড়ে দিতে, পারিনি। ছবি আঁকা আমার নেশার মতো, রক্তের সঙ্গে মিশে গেছে। না এঁকে আমি থাকতে পারি না। আজ সকালে ঘুম ভাঙল তুমুল বৃষ্টির শব্দে। আষাঢ়ের বৃষ্টি, চারদিক অন্ধকার করে মুষলধারে পড়ছে। এমন দিনে আমার ছবি আঁকতে ভালো লাগে। মনটা কেমন যেন উদাস হয়ে যায়। আমি ক্যানভাস নিয়ে বসলাম। কি আঁকবো ভাবছি। হঠাৎ করে আমার মনে হলো শহরের পুরনো বাজারটার ছবি আঁকি। নিউ মার্কেট। কত স্মৃতি আমার এই বাজার ঘিরে। ছোটবেলায় বাবার হাত ধরে কত ঘুরেছি। আমি আঁকতে শুরু করলাম। বাজারের গেট, ব্যস্ত মানুষ, সারি সারি দোকান। কিন্তু ছবিটা যত এগোচ্ছে আমার বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করে উঠছে। আমি দেখতে পাচ্ছি আমার তুলির আঁচড়ে ধীরে ধীরে ফুটে উঠছে এক ভয়ঙ্কর দৃশ্য। বাজারের কাপড়ের দোকানগুলোর ভেতর থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে। কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। মানুষের ছোটাছুটি, আর্তনাদ, সব যেন আমি জীবন্ত দেখতে পাচ্ছি। আমার হাত থেমে গেল। কপাল বেয়ে ঘাম পড়ছে। আমি আর আঁকতে পারছি না। ক্যানভাসটা দেয়ালে হেলান দিয়ে রেখে সিগারেট ধরালাম। বারান্দায় এসে দাঁড়ালাম। বৃষ্টি ধরে এসেছে, কিন্তু আমার ভেতরের ঝড় থামছে না। কি ব্যাপার আরহান সাহেব, আজ এত সকালে বারান্দায়? আমি চমকে তাকালাম। পাশের ফ্ল্যাটের বারান্দায় এসে দাঁড়িয়েছে নীলা। এই মেয়েটিকে আমি ঠিক বুঝি না। বয়স 25-26 হবে। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায়।
সবসময় মুখে একটা হাসি লেগেই থাকে। আমার মতো একজন কাঠখোট্টা মানুষের সঙ্গেও সে সেধে সেধে কথা বলে। আমি হাসার চেষ্টা করে বললাম, তেমন কিছু না, বৃষ্টি দেখছিলাম। আপনার মুখটা এমন শুকনো লাগছে কেন, শরীর খারাপ? না, ঠিক আছি। নীলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, চা খাবেন, বানিয়ে নিয়ে আসি? আমি কিছু বলার আগেই সে চলে গেল। এই মেয়েটার উপর মাঝে মধ্যে বেশ রাগ হয়। কেন সে আমার জন্য এত ভাবে? আমি তো তাকে কোনোদিন ভালো করে কথাও বলিনি। একটু পর নীলা চায়ের কাপ হাতে হাজির। আমি ইতস্তত করে কাপটা নিলাম। ধন্যবাদ। আপনার নতুন ছবির কাজ কতদূর? নীলা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, এই তো চলছে। কি আঁকছেন এবার? নিউ মার্কেট। তাই কবে শেষ হবে? আমি কিন্তু আপনার ছবির প্রথম দর্শক হতে চাই। আমি হাসলাম, ম্লান হাসি। আমার ছবির দর্শক হওয়া যে কত ভয়ঙ্কর তা যদি নীলা জানত। চা শেষ করে আমি ঘরে ফিরে এলাম। ক্যানভাসটার দিকে তাকাতে পারছি না। ওটাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। আজ আর আঁকব না। আজ না, কোনো দিনই না। আমি আর কোনো দুর্ঘটনার কারণ হতে চাই না। কিন্তু আমি কি পারবো ছবি আঁকা ছাড়া থাকতে? পরের দুটো দিন আমার নরকের মতো কাটল। আমি ক্যানভাসের দিকে তাকাইনি, তুলি রং কিছুই স্পর্শ করিনি। সারাদিন হয় বিছানায় শুয়ে থেকেছি, নয়তো ছাদে পায়চারি করেছি। বুকের ভেতরটা সবসময় এক অজানা ভয়ে গুড়গুড় করেছে। মনে হয়েছে এই বুঝি কোনো খারাপ খবর শুনব। বাড়িওয়ালা করিম সাহেব এসেছিলেন ভাড়া চাইতে। তিনি মানুষটা ভালো, তবে একটু বেশি কথা বলেন। কি ব্যাপার আরহান সাহেব, আপনাকে তো দেখাই যায় না। শরীর টরীর ভালো তো? জি ভালো। ছবি আঁকা কেমন চলছে? আপনার তো বেশ নামডাক হয়েছে শুনলাম। সেদিন টিভিতে আপনার একটা ছবির প্রদর্শনী নিয়ে বলছিল। আমি জোর করে হাসলাম। ও কিছু না। করিম সাহেব ভাড়া নিয়ে চলে যাওয়ার সময় বললেন, কোনো সমস্যা হলে জানাবেন, একা মানুষ, কখন কি দরকার হয়। তার কথায় আমার ভেতরটা আরো ফাঁকা হয়ে গেল। আমি আসলেই একা, বড্ড একা। তৃতীয় দিন সকালে ঘুম ভাঙল ফোনের শব্দে। আমার বন্ধু জামানের ফোন। জামান একটা পত্রিকার রিপোর্টার। কিরে, ঘুমাচ্ছিস নাকি? না, বল। জামানের গলাটা কেমন যেন উত্তেজিত শোনালো। একটা ভয়ঙ্কর খবর আছে। আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। কি খবর? নিউ মার্কেটে আগুন লেগেছে ভোর রাতের দিকে। প্রায় 50টা দোকান পুড়ে ছাই। কয়েকজন মারাও গেছে বোধহয়। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি আর কিছু শুনতে পেলাম না। আমার কান ভোঁ ভোঁ করছে, মাথা ঘুরছে। আমি দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। তাহলে শেষ পর্যন্ত আমার আঁকা ছবিটাই সত্যি হলো? আমিই দায়ী এই দুর্ঘটনার জন্য। আমার জন্যই এতগুলো মানুষ। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি টলতে টলতে বাথরুমে গেলাম। চোখে মুখে পানি দিলাম। আয়নায় নিজের চেহারা দেখে চমকে উঠলাম। এ কাকে দেখছি আমি? ফ্যাকাশে বিধ্বস্ত একটা মুখ, চোখ দুটো লাল। আমি জানি আমাকে এখন কি করতে হবে। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়। আমি আমার স্টুডিওর সব ক্যানভাস, রং, তুলি এক জায়গায় জড়ো করলাম। সব ভেঙে ফেলবো, পুড়িয়ে ফেলবো। আমার আঁকার হাতটাকেই আমি শেষ করে দেব। দরজায় কলিং বেলের শব্দ হলো। এত সকালে কে আসতে পারে? আমি দরজা খুললাম। নীলা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে রাজ্যের উদ্বেগ। আরহান সাহেব, আপনি ঠিক আছেন? আপনার ফ্ল্যাট থেকে কেমন যেন ভাঙচুরের শব্দ আসছিল। আমি কোনো কথা না বলে সরে দাঁড়ালাম। নীলা ভেতরে ঢুকে ঘরের অবস্থা দেখে শিউরে উঠল। এ কি অবস্থা করেছেন? কি হয়েছে আপনার? আমি ভাঙা গলায় বললাম, কিছু না, তুমি যাও। কিভাবে যাব আপনার এই অবস্থা দেখে? নীলা আমার দিকে এগিয়ে এলো।
আমাকে বলুন কি হয়েছে প্লিজ। তার চোখের দিকে তাকিয়ে আমার সব বাঁধ ভেঙে গেল। আমি শিশুর মতো কান্নায় ভেঙে পড়লাম। আমি তাকে সব বললাম, আমার অভিশাপের কথা, আমার আঁকা ছবির কথা, নিউ মার্কেটের আগুনের কথা। আমি ভেবেছিলাম নীলা হয়তো ভয় পাবে, আমাকে পাগল ভাববে, কিন্তু সে কিছুই করল না। চুপ করে আমার সব কথা শুনল। তারপর আমার পাশে এসে বসল, আমার হাতে হাত রেখে শান্ত গলায় বলল, আমি আপনাকে বিশ্বাস করি। আমি অবাক হয়ে তাকালাম। বিশ্বাস করো? হ্যাঁ, করি। এমন অনেক কিছুই ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না। আপনারটাও হয়তো সেরকমই কিছু। নীলার কথায় আমি কিছুটা ভরসা পেলাম। মনে হলো এই পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে আমাকে বুঝবে। এখন কি করবেন ভাবছেন? নীলা জিজ্ঞেস করল। সব শেষ করে দেব, আমি আর কোনোদিন ছবি আঁকব না। নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আপনি ভালো কিছু আঁকুন, এমন কিছু যা ঘটলে সবার ভালো হবে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। মানে মানে আপনি আঁকুন যে শহরের সবচেয়ে গরিব এলাকাটার মানুষেরা হঠাৎ করে অনেক টাকা পেয়েছে, কিংবা আঁকুন কোনো একজন মরণাপন্ন রোগী হঠাৎ সুস্থ হয়ে উঠেছে। নীলার প্রস্তাবটা আমার কাছে অদ্ভুত লাগলো, কিন্তু কেন যেন মনে হলো চেষ্টা করে দেখতে দোষ কি? যদি খারাপ কিছু সত্যি হতে পারে, তাহলে ভালো কিছু কেন হবে না? আমি রাজি হলাম। নীলা আমাকে সাহায্য করল ঘর গোছাতে। ভাঙা জিনিসপত্র ফেলে দিয়ে নতুন করে সব সাজিয়ে দিল। আমার মনে হলো অনেকদিন পর আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। পরদিন সকালে আমি নতুন একটা ক্যানভাস নিয়ে বসলাম। আমি আঁকলাম একটা হাসপাতালের বেডে শুয়ে থাকা ছোট্ট একটা মেয়ে, ক্যান্সারে আক্রান্ত। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে, কিন্তু আমার ছবিতে মেয়েটা হাসছে। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তার মা বাবা পাশে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু সে কান্না আনন্দের। ছবিটা আঁকতে আঁকতে আমার চোখেও পানি চলে এলো। আমি মন প্রাণ দিয়ে চাইলাম আমার এই ছবিটা যেন সত্যি হয়। ছবিটা আঁকার পর 3 দিন কেটে গেল। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রতিদিন সকালে খবরের কাগজ খুঁটিয়ে পড়ি, টেলিভিশনের খবর দেখি, কিন্তু তেমন কোনো খবর নেই। আমার মনটা খারাপ হয়ে গেল। তাহলে কি শুধু খারাপ জিনিসগুলোই সত্যি হয়, ভালো কিছু হয় না? নীলা প্রায় প্রতিদিনই আমার খবর নিতে আসে, আমাকে সাহস দেয়। এত অধৈর্য হলে চলবে? ভালো জিনিস ঘটতে সময় লাগে। ওর কথায় আমি ভরসা পাই, কিন্তু মন থেকে খচখচানিটা যায় না। চতুর্থ দিন বিকেলে জামান এলো আমার ফ্ল্যাটে। ওর মুখটা বেশ গম্ভীর। কিরে, তোর কি খবর? এই তো আছি। জামান আমার নতুন আঁকা ছবিটার দিকে তাকিয়ে বলল, বাহ, সুন্দর তো। কার ছবি এটা? চিনি না, এমনি এঁকেছি। জামান কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে বলল, শোন, তোকে একটা জরুরি কথা বলতে এলাম। কি কথা? নিউ মার্কেটের আগুন লাগার ঘটনাটা মনে আছে? আমার বুকটা ধড়াস করে উঠল। আছে। পুলিশ ঘটনাটা তদন্ত করছে। ওরা এটাকে দুর্ঘটনা বলে মনে করছে না। ওদের ধারণা এটা পরিকল্পিত নাশকতা। নাশকতা? হ্যাঁ, এবং ওরা কয়েকজনকে সন্দেহ করছে। তার মধ্যে তার মধ্যে তোর নামও আছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার নাম কেন? কারণ তোর একটা ছবি, তুই নাকি আগুন লাগার কয়েকদিন আগেই নিউ মার্কেটে আগুন লাগার ছবি এঁকেছিলি। তোর সেই ছবির প্রদর্শনীতে অনেকেই ছবিটা দেখেছে। পুলিশ সেখান থেকেই খবর পেয়েছে। আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি তো শুধু ছবি এঁকেছি। আমি কিভাবে নাশকতার সঙ্গে জড়িত হতে পারি? এটা অসম্ভব। আমি কিছুই জানি না। আমি জানি তুই জানিস না, কিন্তু পুলিশকে সেটা কে বোঝাবে? ওদের কাছে তুই এখন প্রধান সন্দেহভাজন। জামান আমার কাঁধে হাত রেখে বলল, সাবধানে থাকিস। পুলিশ যে কোনো সময় তোকে তুলে নিয়ে যেতে পারে। জামান চলে যাওয়ার পর
আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার পৃথিবীটা যেন ওলটপালট হয়ে যাচ্ছে। আমি একজন শিল্পী, আমার কাজ ছবি আঁকা, আর সেই ছবি আঁকার জন্যই আজ আমি পুলিশের খাতায় সন্ত্রাসী। সন্ধ্যায় নীলা এলো, আমি তাকে সব বললাম। শুনে ও খুব চিন্তায় পড়ে গেল। এখন কি হবে আরহান সাহেব? আমি জানি না, হয়তো আমাকে জেলে যেতে হবে, যে অপরাধ আমি করিনি তার জন্য। নীলা আমার হাত ধরে বলল, ভেঙে পড়বেন না, আমরা একটা উপায় বের করবই। কি উপায়? পুলিশকে যদি আমি সত্যিটা বলি, ওরা কি বিশ্বাস করবে? ওরা আমাকে পাগল বলবে। বলুক, কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে। সেদিন রাতে আমার ঘুম এলো না। সারা রাত ধরে ভাবলাম কি করা যায়। ভোরের দিকে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি যদি পুলিশকে প্রমাণ করে দিতে পারি যে আমার আঁকা ছবি সত্যি হয়, তাহলে হয়তো ওরা আমাকে বিশ্বাস করবে। কিন্তু কিভাবে প্রমাণ করব? আমি ঠিক করলাম আমি এমন একটা ছবি আঁকব যা খুব তাড়াতাড়ি ঘটবে, এবং যা ঘটবে তা শুধু আমিই আগে থেকে জানতে পারব। আমি ক্যানভাস নিয়ে বসলাম, আঁকতে শুরু করলাম। শহরের কেন্দ্রে যে বড় ঘড়িটা আছে, সেই ঘড়িটার ছবি আমি আঁকলাম। ঘড়িটার বড় কাঁটাটা হঠাৎ করে ভেঙে পড়ছে, ঠিক দুপুর 12টায়। ছবিটা শেষ করে আমি জামানকে ফোন করলাম। শোন, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আজ দুপুর 12টায় তুই তোর ক্যামেরা নিয়ে শহরের ক্লক টাওয়ারের সামনে থাকবি। কেন, ওখানে কি হবে? গেলেই দেখতে পাবি। আর শোন, পারলে কোনো পুলিশ অফিসারকেও সঙ্গে নিস। জামান অবাক হলো, কিন্তু রাজি হলো। আমি অপেক্ষা করতে লাগলাম। আমার জীবনের সবচেয়ে কঠিন অপেক্ষা। যদি আমার আঁকা ছবিটা সত্যি হয়, তাহলে আমি হয়তো বেঁচে যাব। আর যদি না হয়? 12টা বাজার ঠিক 10 মিনিট আগে আমার ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে জামানও আছে। একজন অফিসার, যার নেম প্লেটে লেখা ইন্সপেক্টর কায়সার, তিনি গম্ভীর গলায় বললেন, আরহান চৌধুরী? জি। নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ব্যাপারে আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আমার বুকটা কেঁপে উঠল। ইন্সপেক্টর সাহেব, প্লিজ আমাকে 10টা মিনিট সময় দিন, শুধু 10টা মিনিট। ইন্সপেক্টর কায়সার আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন। কেন? আপনি গেলেই বুঝতে পারবেন। প্লিজ আমার কথাটা রাখুন। জামান ইন্সপেক্টরকে কি যেন বলল। তিনি নিমরাজি হয়ে অপেক্ষা করতে লাগলেন। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। এখান থেকে ক্লক টাওয়ারটা স্পষ্ট দেখা যায়। সবাই আমার সঙ্গে বারান্দায় এলো। সময় যেন আর কাটছে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক দুপুর 12টায় একটা বিকট শব্দ হলো। আমরা সবাই তাকিয়ে দেখলাম ক্লক টাওয়ারের বড় কাঁটাটা ভেঙে নিচে পড়ে গেল। রাস্তায় তখন লোকজন ছিল না বলে কেউ আহত হয়নি। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইন্সপেক্টর কায়সারের মুখটা বিস্ময়ে হা হয়ে গেল। তিনি আমার দিকে ঘুরে তাকালেন। আপনি আপনি কিভাবে জানলেন এটা ঘটবে? আমি আমার আঁকা ছবিটা এনে তাকে দেখালাম। ইন্সপেক্টর কায়সার ছবিটা আর ক্লক টাওয়ারের দিকে বারবার তাকাতে লাগলেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি কি তাহলে প্রমাণ করতে পারলাম? ইন্সপেক্টর কায়সার একজন বিচক্ষণ লোক। তিনি ক্লক টাওয়ারের ঘটনা দেখে অবাক হলেও নিজেকে দ্রুত সামলে নিলেন। তিনি আমাকে সেদিন অ্যারেস্ট করলেন না, কিন্তু আমার ফ্ল্যাট 24 ঘন্টা নজরদারিতে রাখার ব্যবস্থা করলেন। আমাকে স্পষ্ট বলে দিলেন শহরের বাইরে যাওয়া চলবে না। পরদিন সকালে তিনি আবার এলেন, এবার একা। বসুন আরহান সাহেব। আমি বসলাম। তার চোখে মুখে এখনো বিস্ময়ের ছাপ। আমি কাল সারা রাত আপনার কথা ভেবেছি, কোনোভাবেই মেলাতে পারছি না। আমি যা বলেছি তাই সত্যি ইন্সপেক্টর, কিন্তু এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানের কোনো সূত্র তো এটা মানে না। সবকিছু কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? ইন্সপেক্টর কায়সার কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আচ্ছা, ধরে নিলাম আপনার কথা সত্যি। তাহলে নিউ মার্কেটের আগুন লাগার ছবিটা
আপনি কেন এঁকেছিলেন? আমি ইচ্ছে করে আঁকিনি। ছবি আঁকার সময় আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। মনে হয় অন্য কেউ আমাকে দিয়ে আঁকিয়ে নিচ্ছে। অন্য কেউ? কে সে? আমি জানি না। কায়সার সাহেব কপালে হাত দিয়ে বসে রইলেন। বড় অদ্ভুত কেস। শোনেন, আপনাকে আমি একটা সুযোগ দিচ্ছি। আপনি আমাকে সাহায্য করুন। আপনি আঁকুন, নিউ মার্কেটে কারা আগুন লাগিয়েছিল তাদের চেহারা আঁকুন। আমি চমকে উঠলাম। এটা কি সম্ভব? চেষ্টা করে দেখতে দোষ কি? যদি পারেন তাহলে আপনিও বেঁচে যাবেন, আর আসল অপরাধীরাও ধরা পড়বে। তার প্রস্তাবটা আমার কাছে যৌক্তিক মনে হলো। আমি রাজি হলাম। কিন্তু কাজটা সহজ ছিল না। আমি ক্যানভাস নিয়ে বসলাম, কিন্তু কিছুই আঁকতে পারছি না। আমার চোখের সামনে শুধু ভাসছে আগুনের শিখা আর মানুষের আর্তনাদ। আমি যত চেষ্টা করছি অপরাধীদের মুখ আঁকার, ততই ছবিটা কেমন যেন ঘেঁটে যাচ্ছে। 3 দিন কেটে গেল, আমি কিছুই আঁকতে পারলাম না। ইন্সপেক্টর কায়সার প্রতিদিন একবার করে এসে খোঁজ নিয়ে যান। তার চোখে মুখে অধৈর্য ফুটে উঠছে। 4র্থ দিন সকালে নীলা এলো। আমার বিধ্বস্ত চেহারা দেখে বলল, আপনি অনেক বেশি চাপ নিচ্ছেন। এভাবে হয় না, মনটাকে শান্ত করুন। কিভাবে শান্ত করব? আমার মাথার ওপর ফাঁসির দড়ি ঝুলছে। চলুন আজ কোথাও থেকে ঘুরে আসি, আপনার মনটা ভালো হবে। কিন্তু আমার তো শহর ছেড়ে বাইরে যাওয়া নিষেধ। শহরের ভেতরেই ঘুরব। চলুন নদীর ধারে যাই, ওখানে গেলে আপনার ভালো লাগবে। নীলার প্রস্তাবে আমি রাজি হলাম। অনেকদিন কোথাও যাওয়া হয় না। ঘরের মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল। আমরা একটা রিক্সা নিয়ে নদীর ধারে গেলাম। পড়ন্ত বিকেল, নদীর পাড়ে হালকা হাওয়া বইছে, সূর্য ডুবছে, আকাশটা লাল হয়ে গেছে। আমার মনটা সত্যি একটু ভালো লাগলো। নীলা হঠাৎ বলল, আচ্ছা আরহান সাহেব, আপনি কি কখনো প্রেমে পড়েছেন? তার এমন প্রশ্নে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম। না, কখনো ওভাবে ভাবিনি। কেন? জানি না, হয়তো সুযোগ হয়নি, কিংবা আমার মতো অভিশপ্ত মানুষকে কে ভালোবাসবে। নীলা আমার চোখের দিকে সরাসরি তাকালো। আমি বাসব? আমি স্তব্ধ হয়ে গেলাম। নীলার চোখে আমি যা দেখলাম তা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেখানে ছিল না কোনো করুণা, ছিল বিশুদ্ধ ভালোবাসা। আমরা কোনো কথা না বলে অনেকক্ষণ বসে রইলাম। সূর্যটা ডুবে গেল, অন্ধকার নামল। আমার মনে হলো আমার জীবনের অন্ধকারও হয়তো এবার কেটে যাবে। ফ্ল্যাটে ফেরার পর আমার মনটা বেশ ফুরফুরে লাগলো। আমি নতুন উদ্যমে ক্যানভাস নিয়ে বসলাম। আমি জানি এবার আমি পারব। আমি চোখ বন্ধ করলাম। নিউ মার্কেটের সেই রাতের কথা ভাবলাম। আগুনের শিখা, ধোঁয়া, মানুষের চিৎকার, সব কিছুর ঊর্ধ্বে আমি দুটো মুখ দেখতে পেলাম। দুটো ভয়ঙ্কর, হিংস্র মুখ। তাদের হাতে পেট্রোলের জারিকেন। তারা হাসছে, পৈশাচিক হাসি। আমার হাত চলতে শুরু করলো। আমি আঁকতে লাগলাম। এক টানে আমি দুটো মুখ এঁকে ফেললাম। ছবিটা শেষ করে আমি নিজেই চমকে উঠলাম। এত জীবন্ত, মনে হচ্ছে এক্ষুনি ক্যানভাস থেকে বেরিয়ে আসবে। আমি সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর কায়সারকে ফোন করলাম। ইন্সপেক্টর, আমি পেরেছি। ইন্সপেক্টর কায়সার ছবি দুটো দেখে চমকে উঠলেন। আপনি এদের চেনেন? না, আমি জীবনে প্রথমবার এদের দেখলাম আমার ক্যানভাসে। কায়সার সাহেব তার টিমের কয়েকজনকে ছবি দুটোর কপি দিয়ে শহরের সব থানায় পাঠিয়ে দিলেন। লোক দুটোর পরিচয় বের করার জন্য হন্যে হয়ে খোঁজা শুরু হলো। এদিকে আমার জীবনে অদ্ভুত এক পরিবর্তন এলো। নীলার সঙ্গে আমার সম্পর্কটা আরো গভীর হলো। আমরা প্রায়ই একসঙ্গে ঘুরি, গল্প করি। ওর সঙ্গ আমার ভালো লাগে। মনে হয় ও আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। কিন্তু আমার ভয়টা কাটেনি। আমি এখনো ছবি আঁকতে ভয় পাই। যদি আবার ভয়ঙ্কর কিছু এঁকে ফেলি। একদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। ছাদে গিয়ে বসলাম। আকাশ ভরা তারা। নীলাও কখন যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। ঘুম আসছে না?
না। ভয় পাচ্ছেন? হুম। নীলা আমার কাঁধে মাথা রেখে বলল, ভয় পাবেন না, আমি তো আছি আপনার পাশে। ওর কথায় আমি সাহস পেলাম। মনে হলো ও পাশে থাকলে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে পারব। দুদিন পর ইন্সপেক্টর কায়সারের ফোন এলো। তার গলাটা খুব উত্তেজিত। আরহান সাহেব, সুসংবাদ আছে। কি খবর ইন্সপেক্টর? আপনার আঁকা লোক দুটোর পরিচয় পাওয়া গেছে। ওরা শহরের কুখ্যাত সন্ত্রাসী। একজনের নাম কালাম, আর একজনের নাম বাশার। পুলিশ ওদের খুঁজছিল অনেক দিন ধরে। ওরা এখন কোথায় সেটাই তো সমস্যা। ওরা গা ঢাকা দিয়েছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনটা আবার খারাপ হয়ে গেল। তাহলে এখন উপায়? উপায় আপনিই বের করবেন আরহান সাহেব। আপনি আঁকুন ওরা এখন কোথায় লুকিয়ে আছে। আবারও সেই একই অনুরোধ। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ইন্সপেক্টর, এটা আমার পক্ষে সম্ভব না। আমি কোনো নির্দিষ্ট জায়গা বা মানুষ আঁকতে পারি না। যা আমার মনে আসে তাই আঁকি। প্লিজ একবার চেষ্টা করে দেখুন, এটা আমার জন্য খুব জরুরি। আমি ফোন রেখে দিলাম। কি করব বুঝতে পারছি না। আমার উপর অনেক বড় একটা দায়িত্ব এসে পড়েছে। নীলা আমাকে বোঝালো, চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। আপনি শুধু মনটাকে স্থির করুন, ভাবুন আপনি ওই লোক দুটোকে দেখতে পাচ্ছেন। আমি আবার ক্যানভাস নিয়ে বসলাম, কিন্তু এবার কাজটা আরো কঠিন। আমি চোখ বন্ধ করে কালাম আর বাশারকে কল্পনা করার চেষ্টা করছি, কিন্তু ওদের ভয়ঙ্কর মুখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। 3 দিন 3 রাত কেটে গেল। আমি নাওয়া খাওয়া ভুলে শুধু আঁকার চেষ্টা করে যাচ্ছি। আমার শরীর ভেঙে পড়ছে, চোখ জ্বালা করছে। নীলা আমার জন্য খাবার নিয়ে আসে, আমাকে জোর করে খাওয়ায়, আমার পাশে বসে থাকে। ওর জন্যই আমি এখনো টিকে আছি। চতুর্থ দিন ভোরে যখন আমি প্রায় হাল ছেড়ে দিয়েছি, হঠাৎ আমার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল। শহরের বাইরে নদীর ধারে একটা পুরনো ভাঙা বাড়ি। বাড়ির সামনে একটা বড় আম গাছ। আমি স্পষ্ট দেখতে পেলাম কালাম আর বাশার ওই বাড়িতে বসে তাস খেলছে। আমার হাত আবার চলতে শুরু করলো। আমি দ্রুত দৃশ্যটা এঁকে ফেললাম। ছবিটা শেষ করে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মাথা ঘুরে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমার পাশে নীলা বসে আছে, তার চোখে পানি। আমাকে জাগতে দেখে ও কেঁদে ফেলল। আপনি ঠিক আছেন? আমি দুর্বলভাবে হাসলাম। আছি। কেন এত কষ্ট করেন নিজের উপর? যদি আপনার কিছু হয়ে যেত? ছবিটা ছবিটা শেষ হয়েছে? হয়েছে। ইন্সপেক্টর কায়সার সাহেব এসেছিলেন, তিনি ছবিটা নিয়ে গেছেন। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। তারপর কিছু জানা গেল? এখনো না, পুলিশ ওই জায়গাটা খুঁজছে। আমি চোখ বন্ধ করলাম। আমার খুব টেনশন হচ্ছে। যদি জায়গাটা খুঁজে না পায়, যদি আমার আঁকাটা ভুল হয়। বিকেলে ইন্সপেক্টর কায়সার এলেন। তার মুখে হাসি। আরহান সাহেব, আপনি যা করেছেন তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। আমরা ওই জায়গাটা খুঁজে পেয়েছি, আপনার আঁকার সঙ্গে হুবহু মিলে গেছে। ওদের ধরতে পেরেছেন? হ্যাঁ, কালাম আর বাশার দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে। ওদের কাছ থেকে নিউ মার্কেটে আগুন লাগানোর সব প্রমাণ পাওয়া গেছে। ওরা স্বীকার করেছে এক বড় ব্যবসায়ী ওদের টাকা দিয়েছিল মার্কেটের দখল নেওয়ার জন্য। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে শেষ পর্যন্ত আমি পেরেছি, আমি নির্দোষ প্রমাণ হয়েছি। আপনাকে আর কোনোদিন এসবের মধ্যে দিয়ে যেতে হবে না আরহান সাহেব, আপনি এখন মুক্ত। ইন্সপেক্টর কায়সার আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন। তিনি চলে যাওয়ার পর নীলা আমার হাত ধরে বলল, দেখলেন, আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। আমি হাসলাম। সবই তোমার জন্য, তুমি পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না। নীলা লজ্জা পেয়ে মুখ নিচু করল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমি নতুন জীবন শুরু করলাম। আমার আর কোনো ভয় নেই। আমি এখন জানি
আমার এই ক্ষমতা শুধু অভিশাপ নয়, আশীর্বাদও। আমি এটা মানুষের ভালোর জন্য ব্যবহার করতে পারি। নীলার সঙ্গে আমার বিয়ের দিন ঠিক হলো। আমাদের দুজনের পরিবারই খুব খুশি। আমার মনে হলো আমার জীবনটা এবার পূর্ণতা পেতে চলেছে। বিয়ের ঠিক আগের দিন রাতে আমি একটা নতুন ছবি আঁকতে বসলাম। আমি আঁকতে চেয়েছিলাম নীলা আর আমার হাসি মুখের একটা ছবি, আমাদের ভবিষ্যৎ জীবনের ছবি। কিন্তু ক্যানভাসের দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। আমার হাত আমার নিয়ন্ত্রণে নেই। আমি আঁকছি আঁকছি এক ভয়ঙ্কর দৃশ্য। একটা বিয়ের আসর, বর কনে বসে আছে। হঠাৎ সেখানে একদল মুখোশধারী সন্ত্রাসী হামলা করল, গুলি চালাচ্ছে, সবাই ভয়ে ছোটাছুটি করছে। আর আমি দেখলাম কনের লাল বেনারসি শাড়িটা রক্তে ভিজে যাচ্ছে। সে লুটিয়ে পড়ছে বরের কোলে। সেই কনে যে নীলা। আমার হাত থেকে তুলিটা পড়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, এটা কি হচ্ছে, কেন হচ্ছে? আমি তো ভালো কিছু আঁকতে চেয়েছিলাম। দরজা খুলে নীলা ছুটে এলো। কি কি হয়েছে আরহান? আমি ওকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। নীলা, আমাদের বিয়েটা বিয়েটা আমরা করতে পারবো না। মানে, কি বলছো এসব? আমি ওকে ছবিটা দেখালাম। ছবিটা দেখে নীলার মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। এটা এটা সত্যি হবে না, তাই না? ওর গলা কাঁপছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার সব বিশ্বাস, সব আশা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আমি কি আমার ভালোবাসার মানুষটাকেও কেড়ে নেব? না, আমি এটা হতে দিতে পারি না, কিছুতেই না। আমি ছবিটা ছিঁড়ে ফেললাম, টুকরো টুকরো করে পুড়িয়ে ফেললাম। কাল আমাদের বিয়ে হচ্ছে না নীলা। আমরা কোথাও চলে যাব, অনেক দূরে, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না, আমি বললাম। নীলা কাঁদছে। কিন্তু পালিয়ে গিয়ে কি লাভ হবে? নিয়তিকে কি ফাঁকি দেওয়া যায়? জানি না, কিন্তু আমি চেষ্টা করব। তোমার জন্য আমি সব করতে পারি। সেই রাতেই আমরা শহর ছেড়ে পালিয়ে গেলাম। একটা ছোট্ট গ্রামে গিয়ে উঠলাম, যেখানে আমাদের কেউ চেনে না। আমি ছবি আঁকা পুরোপুরি ছেড়ে দিলাম। ঠিক করলাম জীবনে আর কোনোদিন তুলি ধরব না। আমরা নতুন করে বাঁচার চেষ্টা করতে লাগলাম। আমি একটা ছোট স্কুলে মাস্টারি নিলাম। নীলা ঘর সামলায়। আমাদের ছোট্ট একটা সংসার, খুব সাধারণ কিন্তু সুখের। আমি ভেবেছিলাম আমি হয়তো আমার অভিশাপ থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমি ভুল ছিলাম। নিয়তিকে সত্যিই ফাঁকি দেওয়া যায় না। 1 বছর পর আমাদের গ্রামে এক মেলা বসেছে। নীলা খুব বায়না ধরল মেলায় যাবে। আমি ওকে নিয়ে গেলাম। মেলার ভিড়ে হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালো কয়েকজন লোক। তাদের মুখগুলো আমার খুব চেনা লাগলো। ওরা কালাম আর বাশারের দলের লোক। ওরা জেল থেকে পালিয়েছে আর আমাদের খুঁজে বের করেছে। আমাদের ধরিয়ে দিয়ে খুব শান্তিতে আছিস, তাই না? ওদের একজন হিস হিস করে বলল। আমি নীলাকে আমার পেছনে আড়াল করার চেষ্টা করলাম। তোমরা কি চাও? তোর মরণ চাই। ওরা ছুরি বের করল। আমি আর নীলা দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। একটা ছুরি এসে লাগলো নীলার পিঠে। ও আমার উপর ঢলে পড়ল। ওর লাল শাড়িটা রক্তে ভিজে যাচ্ছে। আমার 1 বছর আগেকার সেই দুঃস্বপ্নটা সত্যি হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম। চারিদিকে অন্ধকার নেমে এলো। আমার জ্ঞান ফিরল যখন, তখন আমি একটা অন্ধকার স্যাঁতসেঁতে ঘরের মধ্যে বন্দী। আমার হাত পা বাঁধা, মাথার পেছনে তীব্র যন্ত্রণা। ধীরে ধীরে সব মনে পড়ল। নীলা। আমার ভেতরটা হাহাকার করে উঠল। ওরা নীলাকে মেরে ফেলেছে আমার চোখের সামনে, আর আমি কিছুই করতে পারিনি।
দরজা খোলার শব্দ হলো, ঘরে আলো এসে পড়ল। একজন লোক ভেতরে ঢুকল। তার মুখটা আমি চিনি না, কিন্তু তার চোখের দৃষ্টিটা হিম শীতল। কেমন লাগছে চিত্রশিল্পী? লোকটা ব্যঙ্গ করে হাসল। নীলা কোথায়? আমার গলাটা শুকিয়ে গেছে। তোমার বউ? ও তো ওখানেই শেষ। তুমিও যাবে, তবে এত সহজে না। তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তুমি তো ছবি এঁকে ভবিষ্যৎ বলে দিতে পারো, তাই না? তোমাকে বলতে হবে আমাদের পরবর্তী টার্গেট কোনটা সফল হবে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তাহলে এরা আমার ক্ষমতা সম্পর্কে জানে? আমি কিছু আঁকব না। লোকটা হাসল। আঁকবা না বললে তো হবে না, আঁকতে তোমাকে হবেই। ভালোই ভালোই রাজি হয়ে যাও, নইলে। সে আমার দিকে একটা কাগজ এগিয়ে দিল। তাতে একটা ঠিকানা লেখা। এটা আমাদের পরবর্তী টার্গেটের ঠিকানা, একটা ব্যাংক। তুমি এঁকে দেখাও, আমরা কি এই ব্যাংক লুট করতে পারবো? আমি চুপ করে রইলাম। লোকটা আমার সামনে একটা ক্যানভাস আর রং তুলি রেখে দিল। তোমাকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে ছবি আমি দেখতে চাই, নইলে তোমার পরিণতি খুব খারাপ হবে। লোকটা চলে গেল। আমি একা হয়ে গেলাম। আমার মাথায় তখন প্রতিশোধের আগুন জ্বলছে। এরা আমার নীলাকে কেড়ে নিয়েছে, আমি এদের ছাড়ব না। আমি ছবি আঁকব, তবে ওরা যা চায় তা নয়। আমি আঁকব ওদের ধ্বংসের ছবি। আমি ক্যানভাস নিয়ে বসলাম। আমি আঁকতে শুরু করলাম। আমি আঁকলাম সেই ব্যাংকটা। আমি আঁকলাম ওরা ব্যাংক লুট করতে গেছে, কিন্তু সেখানে আগে থেকেই পুলিশ অপেক্ষা করছে। দুপক্ষের মধ্যে ভয়ঙ্কর গোলাগুলি হচ্ছে, আর আমি দেখলাম ওদের দলের সবাই একে একে পুলিশের গুলিতে মারা পড়ছে। ছবিটা শেষ করে আমার মনে এক অদ্ভুত শান্তি এলো। 2 দিন পর লোকটা আবার এলো। আমার আঁকা ছবিটা দেখে তার মুখটা রাগে লাল হয়ে গেল। এটা কি এঁকেছিস? তুই আমাদের সঙ্গে বেইমানি করছিস? সে আমাকে মারতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকল। নেতৃত্বে স্বয়ং ইন্সপেক্টর কায়সার। হ্যান্ডস আপ! সবাই হতভম্ব হয়ে গেল। সন্ত্রাসীরা কিছু করার আগেই পুলিশ তাদের ধরে ফেলল। ইন্সপেক্টর কায়সার আমার বাঁধন খুলে দিলেন। আপনি ঠিক আছেন তো আরহান সাহেব? আপনি কিভাবে জানলেন আমি এখানে? আপনার আঁকা ছবিটা, আপনি যেদিন কিডন্যাপ হন সেদিন আপনাদের গ্রামের বাড়ির ঘর থেকে আমরা এই ছবিটা উদ্ধার করি। এই ছবিতে আপনি শুধু ওদের মৃত্যুর দৃশ্য আঁকেননি, আপনি এঁকেছেন বাড়িটার ছবিও। সেই ছবি দেখেই আমরা এখানে পৌঁছে গেছি। আমি অবাক হয়ে গেলাম। আমি তো শুধু ওদের মৃত্যুর ছবি এঁকেছিলাম, বাড়ির ছবি কিভাবে আঁকলাম? তাহলে কি আমার অবচেতন মনই আমাকে সাহায্য করেছে? আপনার স্ত্রী নীলা, তাকে আমরা বাঁচাতে পারিনি। আমি খুব দুঃখিত। ইন্সপেক্টর কায়সারের গলাটা ধরে এলো। আমি কোনো কথা বললাম না। আমার চোখে পানি নেই। আমার সব অনুভূতি যেন মরে গেছে। সব সন্ত্রাসীকে ধরা হলো। তাদের নেতাকেও ধরা হলো, যে আমাকে দিয়ে ছবি আঁকাতে চেয়েছিল। সেই ছিল নিউ মার্কেটে আগুন লাগানোর মূল পরিকল্পনাকারী, সেই বড় ব্যবসায়ী। আমার জীবনটা আবার আগের মতো হয়ে গেল। আমি আবার আমার চিলেকোঠার ফ্ল্যাটে ফিরে এলাম, একা। আমার আর কিছুই ভালো লাগে না, ছবি আঁকতেও না। আমার ক্যানভাসগুলো সাদা পড়ে থাকে। একদিন রাতে আমি ছাদে বসে আছি। পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার নীলার কথা খুব মনে পড়ছে। হঠাৎ আমার মনে হলো আমি একটা ছবি আঁকব, শেষ ছবি। আমি আমার স্টুডিওতে গেলাম, ক্যানভাসটা সামনে রাখলাম।
আমি আঁকলাম আমি আর নীলা একটা নদীর ধারে বসে আছি। আকাশে পূর্ণিমার চাঁদ, আমরা হাসছি, খুব সুখী আমরা। ছবিটা আঁকতে আঁকতে আমার চোখে পানি চলে এলো। ছবিটা শেষ করে আমি ওটার দিকে তাকিয়ে রইলাম। যদি আমার আঁকা ছবিটা সত্যি হয়, যদি পরপারে গিয়ে আমি আমার নীলাকে খুঁজে পাই, আমি জানি না আমার এই শেষ ছবিটা সত্যি হবে কিনা, কিন্তু আমি আশা ছাড়তে রাজি নই। আমি আমার নিয়তির ক্যানভাসে শেষ আঁচড়টা দিয়ে দিলাম। এবার শুধু অপেক্ষা, অসীম অপেক্ষা। আপনাদের যদি আমাদের গল্প ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আশা করি আমাদের নিয়মিত গল্প পাঠ আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।